মানে আপনাদের সামনে কখনো আমাদের উসমান ভাইয়ের অনুপস্থিতিতে আমাদেরকে একাকী দাঁড়াইতে হবে এইটা আমরা আসলে ভাবি নাই, বা আমরা এর জন্য আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তবে আমরা যখন থেকে এই ইনসাফের লড়াই শুরু করেছি তখন থেকে আমাদের যেই শহীদি মনোবাসনা সেটা আমাদের মধ্যে সবসময়ই ছিল, এবং সেই মনোবাসনা আমাদেরকে সবসময় ধারণ করতে বলতেন যেই নাম, যেই কণ্ঠস্বর, তিনি হচ্ছেন শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদির পরিবার হসপিটালে আছেন। তারা বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চেয়েছেন যাতে আল্লাহ তাআলা ওসমান হাদিকে হায়াতে তাইয়েবা নসিব করেন এবং আপনাদের সামনে বাংলাদেশের মানুষের হয়ে বাংলাদেশের জনতার কথা বলতে পারে, আল্লাহ যাতে তাকে সেই তৌফিক নসিব করেন। প্রিয় ভাইয়েরা, ওসমান ভাইয়ের শারীরিক অবস্থার কথা আপনারা জানতে চেয়েছেন। ওসমান ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থা হচ্ছে গত 2 দিন ধরে যেমন ছিল খুব একটা পরিবর্তন আসে নাই। তবে আজকে আমরা বোর্ড মিটিংয়ে ডাক্তারদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে পরিবার চাইলে কিংবা রাষ্ট্র যদি মনে করে তাহলে ওসমান হাদিকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে পারে। তো আমরা ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, যেহেতু আপনারা জানেন যে সরকারিভাবে যদি কোনো একজন পেশেন্টকে পাঠানো হয় বিদেশে সেক্ষেত্রে কিছু প্রসিডিউর রয়েছে, তো ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা এবং তার পরিবার তারা অলরেডি প্রায় 1.5 কোটি টাকায় ধার করে এয়ারক্রাফট তারা ভাড়া করেছে ওসমান হাদিকে বিদেশে চিকিৎসার জন্য। সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ করে নাই। ভাইয়েরা, ওসমান হাদি বাংলাদেশে, আপনারা এখানে যারা আছেন অধিকাংশই আমার নাম জানেন না, সেটা আমি জানি, কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেইখানে ওসমান হাদি তাকে চেনে না এমন একজন মানুষ রয়েছে। সুতরাং সেই ওসমান হাদি বিভিন্ন সময়ে আপনাদেরকে জানিয়েছেন যে তার উপরে হত্যার হুমকি রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছে বিদেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন নাম্বার থেকে। এবং শাহবাগ থানায় গত ডিসেম্বরে একটা জিডিও করা হয়েছে, এবং এই হামলার কিছুদিন সপ্তাহখানেক আগেও ওসমান হাদি নিজের প্রোফাইলে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তাকে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের নাম্বার সে পাবলিক করে দিয়েছিল। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বাংলাদেশ সরকার যারা দায়িত্বে রয়েছেন, যে সকল গোয়েন্দা সংস্থা, অত্যন্ত হাস্যকর বিষয় যে ওসমান হাদির তার উপরে যে আক্রমণ হয়েছে এখন পর্যন্ত আপনারা যেই ফুটেজ দেখেছেন বা যাদেরকে শনাক্ত করা হয়েছে, এইটা আসলে কোনো গোয়েন্দা সংস্থা করে না, আমরা শনাক্ত করে তাদের কাছে এই ফুটেজ পাঠিয়েছি। তো গোয়েন্দা সংস্থার কাজ কি একজন ব্যক্তির উপর আক্রমণ হওয়ার পরে মানে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া, নাকি কোন কোন পথ ধরে এই খুনিরা পালিয়েছে সেই ফুটেজগুলো তারা নিজ দায়িত্বে সংগ্রহ করা? রাত 10টার সময় সিআইডির একটা টিম এই হসপিটালে এসেছে, রাত 2টায়, দুঃখিত। তো রাত 2টায় ঘটনা হচ্ছে দুপুর 2টার, আর তারা এসেছে রাত 2টায়। মানে এটা তো একজন খুনির জন্য পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময়। সুতরাং আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে, এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে
আমার কাছে মনে হয় যে এখনো গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনো চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক। দীর্ঘ 17 বছরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে দিল্লির কাছে মাথা নত করেছিল, তারা এখনো সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমের জানতে পেরেছি, এটা সম্ভবত 5 থেকে 10 মিনিট আগের ঘটনা, যে তারা বলেছে যে খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে। আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে বাংলাদেশে যারাই এবং যখনই কোনো গুম, খুন এবং হত্যা হয়, সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায়। তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া, নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে সহযোগিতা করা? আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, যদি সত্যি সত্যিই ভারতে এই খুনি পালিয়ে থাকে, তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে। এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে, তাহলে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। যেই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিতে চায়, যারা বারংবার বাংলাদেশের এই মানচিত্রে যারা থাবা বসিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, এবং এই খুনি পতিত স্বৈরাচার হাসিনাকে যারা এখন পর্যন্ত লালন পালন করছে, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবার আর কোনো কারণ হতে পারে না। আমরা বাংলাদেশের জনগণ হিসেবে আপনাদের মাধ্যমে বহির্বিশ্বের যারা আছেন তাদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনারা অতি দ্রুত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যে আশঙ্কা দেখা দিয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা বিভিন্নভাবে বিনষ্ট করার চেষ্টা করছে, বহির্বিশ্বে যারা রয়েছেন, আপনারা অতি দ্রুত এই প্রতিবেশী এই আধিপত্যবাদের যেই শক্তিটা রয়েছে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনাদের জোরালো কণ্ঠস্বর আমরা শুনতে চাই। ডক্টর ইউনূস মহোদয়, আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন, মাঝে মধ্যে একটু মুচকি হাসেনও, আপনার লজ্জা পাওয়া উচিত। যেই উসমান হাদি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি তো আসলে কোনো রাজনৈতিক দল এবং মতের মধ্য দিয়ে উঠে আসা সরকার নয়, তিনি তো বাংলাদেশের জনতার সরকার। সেই বাংলাদেশের জনতার কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা বাংলাদেশের 300 আসনের মধ্যে ঢাকা 8 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। ওসমান হাদি কোনো ঠুনকো ব্যক্তি নয় যে তাকে যে কোনোভাবেই আপনারা বিবেচনায় নিতে পারেন। ওসমান হাদি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সুতরাং আপনারা ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন। এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, আর 300 আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে, কোনো ঝামেলা হবে না এবং সবথেকে সুন্দর নির্বাচন হবে, এমন কথা যখন আপনারা বলেন, তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়। আপনাদেরকে আমরা জানাতে চাই যে ইতিপূর্বেও ওসমান হাদি তার শঙ্কার কথা জানানোর পরেও কেন গোয়েন্দা সংস্থা থেকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না। এবং আপনারা জানেন যে এই যে খুনি, এই খুনি ইতিপূর্বেও গ্রেফতার হয়েছে এবং তাকে এই সরকারের আমলেই জামিন দেওয়া হয়েছে। আমরা তো মনে করি যে তার এই জামিন ওসমান হাদিদের মতো যারা জুলাইয়ের কণ্ঠস্বর, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে, তাদেরকে আসলে মেরে ফেলার জন্যই এদেরকে বের করা হয়েছে। সুতরাং এই দায় কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না। আমরা কোনোভাবেই আপনি বিমান থেকে লাফ দিবেন
এবং হেলমেটে ওসমান হাদির ছবি সেখানে পোট্রে করবেন। আমরা তো ওসমান হাদির এই অচেতন অবস্থায় তাকে আপনারা পুষ্পমাল্য দিবেন এই প্রত্যাশা আমরা রাখি নাই। আমরা অন্তত মনে করেছিলাম যেহেতু ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শক্তির জায়গা, সুতরাং আপনাদের নিজেদেরই দায়িত্ব ছিল ওসমান হাদিকে রক্ষা করা। যেহেতু আপনারা ওসমান হাদিকে আমরা 48 ঘন্টা সময় দিয়েছিলাম, আপনারা এই 48 ঘন্টার মধ্যে ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের জনতার মতামতকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে বলছি যে ওসমান হাদির জন্য আপনারা খাস করে দোয়া করেন। আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, ওসমান হাদি যেই দিন যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা। বাংলাদেশের 18 কোটি জনতা এখন ওসমান হাদি বলে স্লোগান দেয় যে আমরাই ওসমান হাদি। সুতরাং আপনার এই ক্ষমতা, আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক। এবং অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইনজীবীরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই পেশাটাকে যে কিভাবে গ্রহণ করে আমি জানি না। মানে তারা মনে করে যে টাকার কাছে মানবতা বিক্রি করে দেয়া যায়, টাকার কাছে রাষ্ট্রকে বিক্রি করে দেয়া যায়, নয়তো তার মতো একজন সিরিয়াল কিলারকে কিভাবে তারা এই জামিন দিল যে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে, অস্ত্র সহ। সুতরাং আমরা মনে করছি যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের জন্য দরকার, রাষ্ট্রে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছেন তারা সেই নিরাপত্তা বাংলাদেশের জন্য নিশ্চিত করতে পারছেন না। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আগামীকালকের মধ্যে যদি এই আসামি গ্রেফতার না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই দুইজনের পদত্যাগ দাবি করছি। এবং আমরা সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে আগামীকালকে ঢাকায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সর্বদলীয় একটি প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে বিকাল 3টায় শহীদ মিনারে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং মত যারা বাংলাদেশপন্থী, কোনোভাবেই যারা ভারতের তাবেদার তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি না। যারা বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দল মত এবং সংগঠনকে আগামীকালকে শহীদ মিনারের 3টার প্রতিরোধ সমাবেশে অংশগ্রহণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। এবং আগামীকালকে আমরা সেখানে বাংলাদেশের জনতার পক্ষ থেকে আমরা সেখানে কর্মসূচি ঘোষণা করব এবং পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে সেটা আমরা আপনাদেরকে জানাবো। আমরা অত্যন্ত আশঙ্কা বোধ করছি যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য একটা চক্র উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন যে ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুরো বাংলাদেশে বিক্ষোভ মিছিল হয়েছে এবং উত্তরার একটা বিক্ষোভ মিছিলে 2 জন ফিরে যাওয়ার সময় তাকে আওয়ামী লীগের যারা রয়েছেন তারা তাদেরকে আহত করেছেন, এলোপাতাড়ি তাদেরকে কুপিয়েছেন। আমরা 5ই আগস্ট যেই কাজটা করবার আমাদের দায়িত্ব ছিল আমরা সেই কাজ করতে পারি নাই। আগামীকালকের প্রতিরোধ সমাবেশে আমরা সেই অসমাপ্ত কাজ পূর্ণ করার ঘোষণা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে বাংলাদেশে ভারতের কোনো দাসত্ব মেনে নেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভারতের পক্ষপাত দুষ্ট হতে দেয়া হবে না। যারাই বাংলাদেশের অবস্থান করে ভারতের পক্ষ নিবে, বাংলাদেশে যেভাবে জুলাই পরবর্তী সময়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আপনাদেরকে ঘোষণা করে দিতে চাই যে যদি আপনারা শুধু ভোটের জন্য যদি আপনারা আপনার ভাইয়ের রক্ত ভুলে যান তাহলে বাংলাদেশের জনগণ ঘোষণা করছি যে আগামী কালকে আমরা সর্বাত্মক প্রতিরোধ ইনশাআল্লাহ শুরু করছি।
আর কোনো বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, যদি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই গ্রেফতারের মাধ্যমে স্বাভাবিক করতে সক্ষম না হয়, তাহলে যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকে দায়ী থাকতে হবে। এবং আমরা মনে করছি যে এই ওসমান হাদি তো শুধুমাত্র তার নিজের জন্য জীবনে কিচ্ছু করে নাই, তার সন্তানকেও সে সময় দিতে পারে নাই কোনোদিন। তার ওয়াইফ যখন প্রেগনেন্ট তখন সে হুমকি পেয়েছে, আমরা শাহবাগ থানায় জিডি করেছি। তার বাচ্চাটা সবেমাত্র বাবা বাবা বলা শুরু করেছে। সকালবেলা উঠে সে যেদিন তার গায়ে গুলি লেগেছে তার মাথায় পরের দিন সকালবেলা সে উঠছে, তো তার ওয়াইফ আমাকে ফোন দিচ্ছে, পাশ থেকে আমি শুনছি যে তার বাচ্চাটা বাবা বাবা বলে ডাকছে। সুতরাং যেই ওসমান হাদির সন্তান তার বাবা বাবা ডাক তার পিতার কণ্ঠে শোনাতে পারে নাই, বা তার পিতার কাছে সেই ডাক পৌঁছাতে পারছে না, সুতরাং কোন জাতির পিতা বলে যাদেরকে আখ্যায়িত করা হয়, তার সন্তানেরাও আর সামনে তার পিতার কাছে তাদের ডাক শোনাতে পারবে না। আমরা আপনাদের সহযোগিতা চাই। ওসমান হাদি সবসময় বলেছে যে বাংলাদেশের মিডিয়া তারা অতীতে যেই পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, কিন্তু আমি ওসমান হাদিকে তারা যেভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে সবসময়, এটা আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ, এটা সে সবসময় বলতো। সুতরাং আমরা মনে করছি আপনি একই সাথে সাংবাদিক এবং বাংলাদেশের একজন মানুষ, সুতরাং আপনাদের কাছেও বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জায়গা থেকে আসে। আপনারাও বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একজন অতন্ত্র প্রহরী হিসেবে আপনাদেরও কর্তব্য রয়েছে। যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রতিবাদ জারি রাখবেন, এবং মিডিয়াগুলোতে আপনারা যাদেরকে আমন্ত্রণ জানান তাদেরকে আমরা দেখি যে তারা একজন মানুষ হসপিটালের বিছানায় পড়ে আছে আর তাকে নিয়ে তারা উল্লাস প্রকাশ করছে। এই ধরনের মানুষকে আপনারা যখন টকশোতে জানান তখন আপনাদের প্রতি আমাদের কিছু বলবার থাকে না, শুধু ধিক্কার জানাতে ইচ্ছা হয়। আমরা আর এই ধিক্কার জানাতে চাই না। আমরা মনে করি আপনারা যাদেরকে এই টকশোগুলোতে আমন্ত্রণ জানান আপনাদের অবশ্যই এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন, কারণ মানবাধিকার শুধু মানুষের জন্য, কোনো পশুর জন্য কোনো মানবাধিকার নাই। পশুর কণ্ঠস্বর তো আসলে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে শুনতে চাই না। তো ভাইয়েরা, আমরা ওসমান হাদি ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই, এবং আগামীকালকের যেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশটি রয়েছে সেটি যাতে সকলের সহযোগিতায় সম্পূর্ণভাবে সফলভাবে বাস্তবায়িত হয়, সেই আশা এবং সহযোগিতা কামনা করে আজকের সংবাদ সম্মেলনটি শেষ করছি। আপনাদের পক্ষ থেকে আমরা 2 থেকে 3টি প্রশ্ন নিব এবং এরপরে আমরা আজকের এই সংবাদ সম্মেলনটি শেষ করব। আচ্ছা, আগামীকাল সকালে এখন পর্যন্ত সময় নির্ধারিত হয়নি, কিন্তু হাদি ভাইকে নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন। এবং তবে সবথেকে দুঃখের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এই সহযোগিতার জন্য এখনো আর কি অ্যাপ্লিকেশন জমা দিতে হয়, আর কি নিজেদের লিখতে হয়। তো হসপিটালে বসে আমরা অ্যাপ্লিকেশন লিখছি যাতে ওসমান হাদিকে এই সরকার বিদেশে পাঠানো হয়, এবং এটার সিদ্ধান্ত এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই। আমরা ইনকিলাব মঞ্চের যে পেজটা আছে সেখান থেকে আপনাদেরকে পৌঁছে দিব বার্তা যে ওসমান হাদিকে কোন দেশে নেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, এবং স্বাস্থ্য বিষয়ক সকল আপডেট আমরা ইনকিলাব মঞ্চের যেই পেজটি রয়েছে সেখানে আমরা অবশ্যই জানিয়ে দিব। এবং আমরা ইতিমধ্যে আরেকটা ব্যাপার আপনাদের কাছে একটু বলি, যে যারা জামিন দিয়েছে তাদের ব্যাপারে আমরা জেনেছি যে তারা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা। সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের স্থিতিশীলতার উপর আস্থা রাখতে চান,
12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন করতে চান, তাহলে আসলে আওয়ামী লীগ তো আসলে বিএনপি এবং জামাত এই বাইনারির মধ্যে নাই। সে তো আসলে আপনাকে মারবেই, এবং আপনার যেই সন্তানরা রয়েছে যারা আগামী দিনে রাজনীতি করবে তাদেরকেও মেরে ফেলবে। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো দ্বিচারিতা আমরা শুনতে চাই না। আমরা চাই যে আপনারা সকলে অন্তত, প্রত্যেকের মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপনারা একাত্মবদ্ধ থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই ঘটনার ক্ষেত্রে যেই ব্যাপারটা, এটাও একটা দুঃখের বিষয় যে গতকালকে আমাকে ফোন করে বলা হচ্ছে যে আপনারা কেস না করার কারণে আমরা আসামি গ্রেফতার করতে পারছি না। তো এটা আসলে বাংলাদেশের কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, এটা আসলে আপনারা এর মাধ্যমেই বুঝতে পারেন যে ওসমান হাদির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে মামলা না করায় নাকি তার আসামিকে গ্রেফতার করতে পারছে না। মানে এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা। এখন পর্যন্ত মামলা হয় নাই। তো আমরা মামলার জন্য আমাদের সাথে আসার পথে যোগাযোগ করা হয়েছে, আমরা তাদেরকে আসতে বলেছি এবং অতি দ্রুত মামলা রুজু হবে। তো আমরা মনে করছি যে মানে মামলা তো বাংলাদেশে মানে 2-3 লাখ মামলা এখনো চলমান রয়েছে, এরও হয়তো অনেক বেশি। রাজনৈতিক দলগুলোই তো লক্ষ লক্ষ মামলা রয়েছে। মামলা করলেই যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ব্যাপারটা এমন নয়। আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইকে সকলে একতাবদ্ধ হয়েই কাজটা চালিয়ে যেতে হবে। শুধু মামলা করে, শুধু ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করে, বাংলাদেশে 18 কোটি মানুষ, আপনি কয়জনের নিরাপত্তা নিশ্চিত করবেন? আপনাদের উচিত ছিল তো সন্ত্রাসীকে দমন করা। তো আপনি সেইটা নিশ্চিত না করে আপনি 2-4 জনকে নিরাপত্তা নিশ্চিত করতেছেন, মানে আমরা এটা কিছু বুঝতেছি না। এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে 95% যারা জামিনে বের হয়ে আসছে। তো 95% মানে বাংলাদেশে আওয়ামী লীগ করে কিন্তু সে সৎ, সে কোনো কুকর্মের সাথে জড়িত নাই, এবং তার ব্যাপারে 2-1টা হামলা মামলার ঘটনা নাই, এমনটা আমরা কোথাও কখনো দেখি নাই। মানে আওয়ামী লীগ সে যে জাউরা, এইটা তো আসলে বলবার কিছু নাই। এইটা তো হচ্ছে সর্বজন স্বীকৃত। স্বাধীনতার পর থেকেই সেই জাউরামি কইরে আসছে, সে হচ্ছে বাংলাদেশের মানুষকে গুম, খুন এবং হত্যা কইরে আসছে। সুতরাং এই আওয়ামী লীগ এই দলটার সাথেই হচ্ছে বাংলাদেশের মানুষের গুম, খুন এবং হত্যার রাজনীতি জড়িত। সুতরাং তাদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সুশীলতা দেখাচ্ছে, তাদের এই সুশীলতা যদি বজায় রাখে, তাহলে আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ পরবর্তী পদক্ষেপ সেটা আসলে সে কোন ধরনের বিপ্লবের দিকে আগাবে, সে কি শান্তিকামী বিপ্লব করবে নাকি সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিবে, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। তো বাংলাদেশের স্থিতিশীল অবস্থা তৈরি করবার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমার কাছে মনে হয় যে আপনাদের আর কোনো প্রশ্ন নাই। এটা তো আপনাদেরকে বললাম ভাই মাত্রই। এই যে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে সেটা হচ্ছে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি। ডাক্তাররা বলেছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের হাতে আসলে বাংলাদেশে যেই ধরনের চিকিৎসা সেবা রয়েছে এর উপরে আসলে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনারা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পারেন, এটা আমাদেরকে চিকিৎসকদের যেই বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে জানানো হয়েছে। হ্যাঁ, এবং আমরাও এখানে সম্মত রয়েছি, যে পরিবারও সম্মত রয়েছে। তবে একটা কথা বলি ভাই, ওসমান হাদি যদি সেন্সে থাকতেন, তিনি এই এভার কেয়ারের সামনে দিয়েও কোনোদিন হাঁটতেন না। ওসমান হাদি জীবনে কখনো উচ্চবিলাসী ছিলেন না, এমনকি তার নিজ রোজগারের বাইরে 1 টাকার কোনো দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোনো অভিযোগ কখনো আসে নাই, এবং ওসমান হাদির টিমের নামেও কখনো আসে নাই। ওসমান হাদি বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থা থেকে তার এই আহত হওয়ার আগেও যে সাক্ষাৎকার দিয়েছে সেখানেও সে জানিয়েছে যে আমার টিমের বিরুদ্ধে আপনি যদি 1 টাকার কোনো দুর্নীতি, কোনো অসততার প্রমাণ করতে পারেন, তাহলে আমি ওসমান হাদি এবং আমার টিম ইনসাফের এই যে লড়াই করছি সেই লড়াই থেকে আমরা ইস্তফা দিয়ে যাব।
সুতরাং বাংলাদেশের প্রশ্নেই ওসমান হাদিদের দরকার, যার কারণেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে ওসমান হাদিকে বিদেশে পাঠানো দরকার। ওসমান হাদি সেন্সে থাকলে তাকে কখনোই আমাদের পক্ষে বিদেশে পাঠানো সম্ভব ছিল না, কারণ আপনারা জানেন ইতিমধ্যেই ওসমান হাদি তার নির্বাচনী তফসিলে 2টা ঘোষণা দিয়েছিলেন। একটা হচ্ছে যে সরকারের যারা যায় তারা যেই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেয়, ওসমান হাদি ক্ষমতায় গেলে কখনোই এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না। এবং এই যে কিছু হলেই চিকিৎসা গ্রহণ করতে বিদেশে যাওয়া, মাথা ব্যথা করলেও ওসমান হাদি কখনোই এই চিকিৎসা সেবা গ্রহণ করতে ইচ্ছুক ছিল না। কিন্তু রাষ্ট্রের অতি প্রয়োজনে, এবং আমরা মনে করছি যেহেতু সে এখন আর শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সম্পদ নয়, সে তো বাংলাদেশের সম্পদই হয়ে উঠছে। সুতরাং বাংলাদেশের জনগণ যেহেতু মনে করছে তাকে বিদেশেই পাঠানো দরকার, সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ তো সবসময় বাংলাদেশের জনগণের রাজনীতিই করি এবং জনগণের কথাই বলি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার কারণে আমরা তাকে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছি। নয়তো আমরা দফায় দফায় মিটিং করেছি যে কোনোভাবে বাংলাদেশে রেখে তার চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হয় কিনা, কিন্তু আমরা আসলে বাংলাদেশের মানুষের কাছে নিজেদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে করতে চাই না। এই কারণেই শুধুমাত্র আমরা সম্মত হয়েছি তাকে বিদেশে পাঠানোর। ভাই একটা লাস্ট প্রশ্ন, যেটা হলো কালকে যে সমাবেশ দেখেছেন, সেই সমাবেশে আপনারা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের সাথে আপনি সম্মত হয়েছে কিনা? প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, হ্যাঁ, এবং সেই সাথে কালকে আসলে হাদি ভাই অসুস্থ, এই প্রেক্ষাপটকে সামনে রেখে আপনার কি ধরনের বার্তা দিতে চান? আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে আমরা বিএনপি, জামাত, এনসিপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা শীর্ষে অবস্থান করছেন, আওয়ামী লীগ ব্যতীত, এবং যারা আওয়ামী লীগ সেবাদাস, তাদের বাইরে যারা রয়েছেন সকলের সাথে পরামর্শ করেই আমরা এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছি। এবং এই মিটিংয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন, বিএনপি, জামাত, এনসিপি সহ, তারা উপস্থিত ছিলেন এবং তারা সম্মত হয়েছেন যে আগামীকালকের এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তারা সকলেই উপস্থিত থাকবেন এবং আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা যে সকলে একতাবদ্ধ, তারা আগামীকালকে এক মঞ্চে দাঁড়িয়ে তারা সেই বার্তাটাই দিতে চান। আর কোনো প্রশ্ন আপনাদের আছে? ধন্যবাদ সবাইকে। আমরা সরকারের পক্ষ থেকে, আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেগুলো আমরা সব সরবরাহ করেছি। সুতরাং সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রক্রিয়াটা বাস্তবায়ন হওয়াটাই ব্যাপার, বাকি সবকিছু করা আছে ইনশাআল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।